গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প অদৃশ্য। এ কাহিনীর মধ্যে কতটা সত্য আর কতটা কল্পনা দোহাই আপনাদের তা জানতে চাইবেন না, কারণ আমার পক্ষেও তা হলপ করে বলা শক্ত হবে। ইচ্ছা করলেও বলতে পারবো না। গল্পটা হলো বেলাদির। বেশিরভাগই তার মুখে শোনা। তিনিও কিছু একদিনে সব বলেননি। তার সঙ্গে আমার এই ৮-১০ বছরের পরিচয়। দাদা এখানে বদলি হয়ে আসার পর এর মধ্যেও সবসময় দেখা হয়নি। যখন এসেছি হয়তো মাসখানেক ১.৫ মাস থেকেছি। সেই সময়েই একটু একটু করে নানা দিনে জীবনের নানা ঘটনা বলেছেন। ইতিহাসের মতো করেও তো আর বলেননি। ফলে অনেক সময় আগেরটা পরে জেনেছি, পরেরটা আগে। তারও বয়স হয়েছে। ৫০ বছর বয়সে ১৫ বছরের কথা মনে থাকলেও সবটা যে ঠিক ঠিক অবিকল মনে থাকে তা আমি বিশ্বাস করি না। অথচ অধিকাংশ মানুষের মনে সেই অহংকারটা থাকে। বেশ জোর দিয়ে বলেন তারা। কেউ সন্দেহ প্রকাশ করলে চটে যান। বেলাদিরও সে অহংকারটুকু ১৬ আনা আছে। বলেন, বা আমার জীবনের কথা আমি জানব না তো জানবে মোড়ের ওই মাতাপ্রসাদ রুইওয়ালা? আর এ কি ভুলবার মতো কথা? তোমার যদি জীবনে এরকম কোনো ঘটনা ঘটত যার উপর তোমার জীবন, সুখ দুঃখ, ভবিষ্যৎ সব নির্ভর করছে, যার দ্বারা জীবনটাই অন্য খাতে বয়ে গেল, সে ঘটনার কথা তুমি ভুলতে পারতে? কেমন করে বোঝাবো তাকে যে ভুলতেও যে যেমন পারতুম না, সবটা হুবহু মনে রাখাও সম্ভব হতো না। খুব ভালো দোকানে তোলা ফটোগ্রাফও দীর্ঘদিনে বিবর্ণ হয়ে যায়, একটু একটু করে। মহাকাল তার অদৃশ্য রঙের তুলি নিয়ে বসে আছেন। খুব ধীরে ধীরে হলেও তার হাতের পোঁচ অমোঘ। স্মৃতির ফটোতে কিছুটা রং লাগতে বাধ্য। আমার অন্তত এমন আশ্চর্য স্মৃতিশক্তির অহংকার নেই। অনেক সময় নিজের জীবনেই দেখেছি একটা মিথ্যা কথা বারবার বলতে বলতে নিজেরই কেমন বিশ্বাস হয়ে গেছে সেটা। পরবর্তীকালে যেন সে ঘটনাটা সত্যি সত্যি ঘটেছিল এমনিভাবে নিখুঁত ছবির মতো দেখেছি মনের পর্দায়। যাকগে, বেলাদের গল্প বলতে বসেছি। এই কাহিনীর যেটুকু আমার চোখে দেখা নয়, তা তার মুখে শোনা। সে অংশের দায়িত্ব তারই। আর এটাকে সবটাই বানানো গল্প বলে মনে করলে বা ক্ষতি কি? আমি যে কথা দিয়ে শুরু করছি সেটা অবশ্য বেশি দিনের কথা নয়। ১ বছরের বেশি হয়নি এখনো। সুতরাং বেশ পরিষ্কারই মনে আছে। অনেকদিন পরে দাদার ওখানে গেছি। বেশ ভালো লাগছে। বৌদির যত্ন তো আছেই। আরও একটা বড় কারণ ভালো লাগার, বহুদিন পরে এমন নিটোল আলস্যে দিন কাটছে। খুশি খুশি আছে মনটা। পশ্চিমের শীত যেন একটু একটু করে চোখে চোখে অনুভব করছি। সেদিন সকালেও বিছানাতে শুয়েই পরপর ২ কাপ চা খাওয়া হয়ে গেছে। তবু উঠতে ইচ্ছে করছে না এই অবস্থা। বেলাদে একেবারে ঘরে এসে ঢুকলেন। এই যে নীরেন, তোমার কাছে এসেছি ভাই। আচ্ছা, এখানের বড় হাসপাতালে কারোর সঙ্গে জানাশোনা আছে? ব্যস্ত হয়ে উঠলুম। আমার সঙ্গে আর কি করে থাকবে? হয়তো দাদার সঙ্গে। কিন্তু কেন বলুন তো? কারোর অসুখ বিসুখ নাকি? হ্যাঁ ভাই। আর বলো কেন? বোধ হচ্ছে, যা শুনছি, তোমাদের মুখুজ্জে মশাইয়ের বোধহয় টিবি হয়েছে। সে কি? বলে উঠে বসে তাড়াতাড়ি। কিন্তু প্রশ্নটা নিতান্তই যান্ত্রিক। তাতে উদ্বেগ যতটা ছিল, বিস্ময় ছিল তার চেয়ে ঢের বেশি। মুখুজ্জে মশাইয়ের অসুখে উনি উদ্বিগ্ন হবেন, বিস্ময়টা সেই জন্যই। মুখুজ্জে মশাই হলেন ওর স্বামী। স্বামীর টিবি বা ক্ষয়রোগ হলে স্ত্রীর উদ্বেগ হওয়া স্বাভাবিক, কিন্তু বেলাদের ক্ষেত্রে নয়।
যেসব কারণে স্বামীর সম্বন্ধে উদ্বেগ থাকে মেয়েদের, স্বামীর প্রতি আনুগত্য, প্রেম, প্রীতি থাকে, সেসব কারণ কোনোদিন ছিল কি না তাও বোধহয় বেলাদের মনে পড়ে না। অথচ এমনটা হবার কথা নয়। বেলাদে প্রথম কৈশোরে কি আশ্চর্য রূপসী ছিলেন তা তার আজকের চেহারা দেখলেও বেশ বোঝা যায়। এখনো যথেষ্ট রূপ তার। বাঙালির ঘরে এ রূপ দুর্লভ। রং, চোখ, মুখ, চুল, গঠন সব জড়িয়েও আজও তাকে ডাকের সুন্দরী বলা যায়, এই ৫০-৫৫ বছর বয়সেও। বড়লোকের আদুরে মেয়ে, বড়লোকেরই একমাত্র ছেলে দেখে বিয়ে দিয়েছিলেন বাবা। মুখুজ্জেমশাই তখন ডাক্তারি পড়ছেন পাটনার মেডিকেল কলেজে। ওর মামা পাটনার বড় ডাক্তার। তার আওতায় থাকলে পড়াশুনো ভালো হবে বলেই মামা নিজে নিয়ে গিয়েছিলেন পিতৃহীন ভাগ্নেকে। ওর চেহারাও নাকি খুব ভালো ছিল তখন। বেলাদি বলেন, এখনকার রোদ পোড়া, মনের কালি মুখে ফুটে ওঠা পাকশিটে চেহারা দেখলে নাকি ওর ২২ বছর বয়সের চেহারা কিছুমাত্র ধারণা করা যাবে না। সত্যি কথা বলতে কি, ওর চেহারা দেখেই নাকি বেলাদির বাবা একেবারে যাকে বলে আড় হয়ে পড়েছিলেন ওকে জামাই করবেন বলে। বেলাদির বাবা গোরখপুরের বড় উকিল ছিলেন। কি একটা মামলা করতে লখনৌ আসেন। সেখানে মক্কেলের বাড়িতেই মুখুজ্জে মশাইকে দেখেন। চেহারা দেখে তো মুগ্ধ হলেনি। তার উপর যখন শুনলেন যে ছেলের হোসেনগঞ্জে আর উদয়গঞ্জে দুখানা বাড়ি আছে, কোম্পানির কাগজ আছে, কত টাকা তা না জানলেও বেশ মোটা টাকার যে আছে সে কথা সর্বজন বিদিত। মায়ের সুদি কারবার আছে এবং আর প্রায় ১ বছর পরে ছেলে ডাক্তার হয়ে বেরোবে। তখন আর কারোর কোনো কথা শুনলেন না। আরও ২ দিন চেপে বসে থেকে মুখুজ্জে মশাইয়ের মা অর্থাৎ তার হবু বেহানের কাছ থেকে একরকম কথা আদায় করে তবে ফিরে গেলেন। মেয়ে যে তার দেখলেই পছন্দ হবে এ বিষয়ে বেলাদির বাবা নিঃসন্দেহ ছিলেন। হলোও তাই। দেনা পাওনার কথা কিছুই তোলেননি বেলাদের শাশুড়ি। তিনি লোক চিনতেন। বেলাদের বাবা প্রায় ১৫০ ভরি সোনা, ১ সেট সম্পূর্ণ হীরের গহনা এবং লখনৌ শহরে একখানা নতুন বাড়ি মেয়ের নামে কিনে যৌতুক দিলেন। আনুষঙ্গিক উপহারাদির তো কথাই নেই। দানের রূপোর বাসন ছাড়াও ফুলশয্যার বাসনও সমস্ত রূপোর এবং চন্দনের বাটি সোনায় গড়িয়ে দিয়েছিলেন। এছাড়াও বরযাত্রীদের যাবতীয় খরচা দিয়ে গোরখপুরে নিয়ে গিয়ে জামাই আদরে ৩ দিন রেখেছিলেন। এ বিবাহে তিনি তার বিত্তের পরিচয়টা যতটা দিয়েছিলেন, বুদ্ধির পরিচয় ততটা দেননি। এতটা তাড়াতাড়ি না করাই উচিত ছিল তার। অন্তত ১টা বছর অপেক্ষা করে মুখুজ্জে মশাইয়ের পরীক্ষাটা চুকে যাবার পর বিয়ে দিতে পারতেন। কারণ মুশকিল হলো এই যে বিয়ের পর মুখুজ্জে মশাই আর কিছুতেই পাটনা যেতে রাজি হলেন না। বেলাদিকে ১ মিনিটও চোখের আড়াল করা সইত না তার। এমনকি উনি বাপের বাড়ি গেলে মুখুজ্জে মশাইও পরের দিন গিয়ে হাজির হতেন। শ্বশুর গতিক দেখে সস্নেহ তিরস্কার কি অনুযোগ করলে বলতেন, কি আর হবে বাস করেই বা, আমি ডাক্তারি করব না সে বিষয়ে ডিটারমিন্ড। আমি ওষুধের বিজনেস করব, তার জন্য যেটুকু দরকার সে আমার হয়ে গেছে। কোনো একমাত্র ছেলের মাই ছেলের বধূপ্রীতি প্রীতির চোখে দেখেন না। বেলাদের শাশুড়ি হেমাঙ্গিনী দেবীও কিছু নিয়মের বাইরে নন। বিশেষ যদি সে পত্নী প্রেম প্রায় উন্মত্ততার পর্যায়ে পৌঁছায় তো শাশুড়িও খেপে উঠতে বাধ্য। স্বামীর প্রীতি যত বাড়ে, প্রেমের বিকাশ যত প্রকট হয়, শাশুড়ির বিদ্বেষও তত উগ্র হয়। তার উপর হেমাঙ্গিনী দেবীও ঠিক সাধারণ মেয়ে ছেলে নন। তার ইচ্ছা অনিচ্ছা অত্যন্ত প্রবল এবং বর্তমান কাগজের ভাষায় আগ্রাসী। শুধু ঝগড়াঝাঁটি বা কান্নাকাটি করে নিজে নিজেই জলবার লোক তিনি নন, জ্বালাবারই ব্যবস্থা করলেন। পুত্রবধূর ভাগ্যেই আগুন জ্বাললেন তিনি। বেলাদের সম্বন্ধে তার বিদ্বেষের ছুতোটাও ভালো হলো। বউ আসতে পাগল হয়ে ছেলে লেখাপড়া ছেড়ে দিল, ভবিষ্যৎ নষ্ট করল চিরদিনের মতো।
এ তো সর্বনাশিনী বউ। এই সময় বেলাদির একটি সন্তান সম্ভাবনা হয়েছিল। বেলাদি বলেন তার শাশুড়ি তাকে বিষ খাইয়ে সেটা নষ্ট করে দিয়েছিলেন। প্রকাশ্যে নাকি বলতেন, তুই ভেবেছিস ছেলের মা হয়ে একেবারে রাজরানী হয়ে বসবি? ছেলের মায়ায় বেটা আর কোনো দিকে তাকাবে না, তোর গিন্নিগিরি কায়েম হবে, আর আমি ভিখিরির মতো তোর হাত তোলায় দিন কাটাবো? তা হতে দেব না। এ সে মেয়ে নয়। কথার কথা বলেই ভেবেছিল সবাই, এমনকি বেলাদিও। রাগের মাথায় ঋষে পাগল হয়ে মানুষ কত কী বলে, তাই বলে কি আর সত্যি সত্যি কেউ এমন করে? হাজার হোক করি নাতি হবে তো। কিন্তু সত্যি সত্যিই সে গর্ভ নষ্ট হয়ে গেল। যেদিন স্বাদ খেলেন সেদিনও সুস্থ শরীর। সেদিন বিধবা শাশুড়ি নিজের হাতে রেঁধে খাওয়াতে পারেননি বলে পরের দিন নিজে রেঁধে যত্ন করে খাওয়ালেন। তার পরের দিনই মরা ছেলে প্রসব করলেন বেলাদি। সুন্দর ফুটফুটে ছেলেই হতো বেঁচে থাকলে, কিন্তু বিষে নাকি নীল হয়ে গিয়েছিল একেবারে। এতেই অব্যাহতি দেননি হেমাঙ্গিনী। ইতিমধ্যে তিনি কাশিতে গিয়ে বোনের বাড়ি 7-8 দিন বসে থেকে বিস্তর খুঁজে পেতে একটি অল্প বয়সী বিধবা ঝি নিয়ে এসেছিলেন। মাইনে প্রকাশ্যে যা দিতেন তাছাড়াও কিছু দেবার ব্যবস্থা ছিল নাকি। এলো যখন তখন তার পরনে থান কাপড়, হাত শুধু, ছোট করে চুল ছাঁটা, নিবিড় বৈরাগ্যের শয্যা। বাড়তি ঝি রাখার কৈফিয়ত দিলেন হেমাঙ্গিনী। আমার বয়স হচ্ছে, নিজস্ব একটা হাত নুরকুত লোক না হলে চলে না। অতঃপর তিনি উঠে পড়ে লাগলেন ঝিকে যত্ন করে তার চেহারা ফেরাতে। বলতেন, কেন মা এ বয়সে নেড়ি বুড়ি হয়ে থাকবি? কি বা তোর বয়স? আর বাপু চুল কাটিসনি তুই, বিচ্ছিরি দেখায়। চুল ছাঁটা বন্ধ হল। সাবান কিনে দিলেন, ভালো গন্ধ তেল কিনে দিলেন প্রসাধন ও রূপসজ্জার জন্য। থান কাপড় খুঁচিয়ে কালাপাড় শাড়ির ব্যবস্থা করলেন। শেষ পর্যন্ত শ্যাকরা ডাকিয়ে দুগাছা পেটি গুড়িয়ে দিলেন তামার উপর সোনা দিয়ে। তার কোলে কাচের রেশমি চুড়ির ব্যবস্থা করলেন। অল্প বয়স, স্বাস্থ্য ভালো। দেখতে দেখতে এক মাথা চুল পিঠ পর্যন্ত ছড়িয়ে গেল। তখন হেমাঙ্গিনী প্রত্যহ তাকে ধরে খোঁপা বেঁধে দিতে শুরু করলেন। যুবতী ঝিকে যৎপরণ আস্তে লোভনীয় করে তুলতে চেষ্টার ত্রুটি রাখলেন না। তারপর বেলাদির ওই ছেলেটা নষ্ট হয়ে যাওয়াতে স্বাস্থ্যের অজুহাতে বউকে দিন কতক সাবধানে রাখা উচিত বলে বেলাদিকে নিজের কাছে শোয়াতে শুরু করলেন। বললেন, ছেলের তো কোনো ঋষি দেখি জ্ঞান নেই, ওর থেকে দূরে রাখাই ভালো। বউ রইল তার কাছে। ছেলেকে হাতের কাছে পান জল এগিয়ে দেয় কে? সে ভার পড়ল নতুন ঝিয়ের উপরই। হেসে হেসে বেলাদিকে বলতেন ওই ঝিকে দেখিয়ে, এই বিষবৃক্ষ পুঁতে লালন করে বড় করে রেখে দিয়ে গেলুম, তুই এর ফল ভোগ করবি বলে। আমার কথা না এ জীবনে ভুলতে পারিস তার ব্যবস্থা করে গেলুম। ফল যা হবার তাই হল। যে বাঘ একবার নররক্তের আস্বাদ পেয়েছে সে বাঘ নররক্তের গন্ধে চঞ্চল হবেই। মুখুজ্জে মশাইয়েরও প্রায় সেই অবস্থা। যতই হোক বেলাদে তখনও ছেলে মানুষ। 24 বছরের যুবতী মেয়ের সঙ্গে প্রতিযোগিতায় জেতা তার পক্ষে সেদিন সম্ভব হল না। হেমাঙ্গিনীর আসার অতিরিক্ত দ্রুত সময়ের মধ্যে বিষবৃক্ষে ফল ধরল। মুখুজ্জে মশাই সেই হরিমতি ঝিকে নিয়ে লক্ষ্ণৌতে পৃথক বাসা করলেন। হেমাঙ্গিনী যখন বিষবৃক্ষের কথা চিন্তা করেছিলেন তখন যে তার কোনো কোনো ফল তাকেও ভোগ করতে হতে পারে সেটা বোধ করে ভাবেননি। যখন সে বিষয়ে অবহিত হলেন তখন সে বৃক্ষের মূলোচ্ছেদ করা তারও সাধ্যের বাইরে চলে গেছে। ব্যবসা করা মুখুজ্জে মশাইয়ের হয়ে উঠল না, সে চেষ্টাও তিনি করলেন না। পরম আনন্দে পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিতে লাগলেন দুহাতে। বলা বাহুল্য যে তার কুপ্রবৃত্তি হরিমতিতেই থামল না। তবে তিনি পেশাদারি রূপাজীবাদের দিকে তাকাননি কখনো।
একটির পর একটি দাসীকে নিয়েই তার এই কতকগুলি আগাছা সংসার প্রতিষ্ঠিত হয়েছিল। অবশ্য একটা ব্যাপারে তিনি কিঞ্চিৎ সুবিবেচনা অর্থাৎ চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন। বেলাদির কাছে আর কখনো ফিরে আসেননি, আসতে চাননি। বাড়িতে একবার করে প্রত্যহে আসতেন। কোনো কোনো দিন এখানে স্নানাহার করতেন, কখনো বা তাও করতেন না। বৈষয়িক কাজ অর্থাৎ টাকা কড়ি সংগ্রহের কাজ সেরেই চলে যেতেন। রাত্রে কোনোদিনই ফিরতেন না। বেলাদের সঙ্গে বাক্যালাপ বন্ধ হয়নি, কিন্তু সে যা হতো ওই স্নানাহারের সময়ই, ওই প্রয়োজনে যেটুকু হওয়া দরকার তার বেশি নয়। নগদ টাকা, কোম্পানির কাগজ দেখতে দেখতে যখন সব উড়ে গেল, তখন গহনার দিকে হাত বাড়ালেন মুখুজ্জে মশাই। এ বিষয়ে তাকে পক্ষপাতের অপবাদ কেউ দিতে পারবে না। মা ও স্ত্রীর গহনা যখন যেটা হাতের কাছে পেতেন সেটাই বার করে নিতেন। হেমাঙ্গিনী সুস্থ থাকলে হয়তো বাধা দিতে পারতেন, অন্তত নিজেরটা নিতে দিতেন না নিশ্চয়ই। কিন্তু তিনি তখন মৃত্যুশয্যায়। ক্ষীণকণ্ঠে নাকে কাঁদা ছাড়া কোনো প্রবল অনুযোগও করতে পারতেন না। করতে গেলে শুনতেন তীক্ষ্ণ ব্যঙ্গোক্তি, কেন মা, এই তো চেয়েছিলে? সংসারটা ভেঙে দেবার সময় মনে ছিল না বুঝি? ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন, এখন আর আফসোস করে লাভ কি? শুকনো কাঠে জল ঢাললে পাতা গজায় না। বেলাতে তখনও ছেলে মানুষ রয়ে গেছেন, বয়স বেড়েছে, কিন্তু সে বোধটা হয়নি, তার সুযোগ নিতে পারেননি। বাপের আদুরে মেয়ে, তা অল্প বয়সে বাপের বাড়ি ছেড়েছেন। সংসার সম্বন্ধে কোনো জ্ঞানই হয়নি তখনও। এখানে এসে জাহাবাজ এবং দজ্জাল শাশুড়ির দাপটে দিশাহারা হয়ে ভয়ে ভয়ে থেকে ভয়ে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। মুখুজ্জে মশাই ওই মেয়েরই ছেলে, তারও মেজাজ কম ছিল না। যে 1 বছর ওদের প্রণয় সম্বন্ধ ছিল, সে সময় স্বামীকে ভয় করে চলতেন বেলাদি। এখনও তাই স্বামীকে কোনো বাধা দিতে বা কিছু বলতে পারতেন না। চলে যেতে পারতেন বাপের বাড়িতে, কিন্তু বেলাদির বাবা তাতে রাজি হলেন না। তার তখনও আশা এ দুদিনের মোহ, বয়সকালে কারুর কারুর অমন হয়, মোহ কাটলে জামাই আবার ঘরবাসী হবে। যখন বাড়ি তার দ্বিতীয় লোক নেই, তখন মেয়েকে সরিয়ে নিয়ে গেলে হয় এ সংসারেরই ঠাটপাট উঠে যাবে একেবারে, নয়তো ওই বাইরের একটি কেনে গৃহিণী রূপে বসিয়ে দেবে জামাই। যাই হোক, মেয়ের ফেরবার পথ বন্ধ হবে। হেমাঙ্গিনী মারা যেতে অবস্থা আরও কঠিন হয়ে উঠল। এত বড় বাড়িতে বেলাদি আর একটি ঝি। তখন মুখুজ্জে মশাইয়ের ইচ্ছে যে বেলাদি বাপের বাড়ি চলে যান, অবশ্য গহনাগুলো রেখে। তাহলে একটি সংসার তিনি এখানে নিয়ে আসতে পারেন। কিন্তু বুদ্ধি যতই কম হোক, এতদিনে কিছুটা সাংসারিক অভিজ্ঞতা লাভ করেছেন বেলাদি। তিনি বুঝেছেন যে ভাইদের সংসারে তাদের হাত তোলায় ভাজেদের দয়ার পাত্রী হয়ে থাকার চেয়ে এ সংসারে অন্তত নামেও কর্ত্রী হয়ে থাকা ভালো। এখানে আর যাই করুন, তাকে ছাড়া অপর কাউকে স্ত্রী বলে পরিচয় দিতে পারবেন না মুখুজ্জে মশাই, এটা তো ঠিক। অগত্যা শুরু হলো ওদের এক অভূতপূর্ব জীবনযাত্রা। অনেক ছিল, তাই যেতে যেতেও ঢের সময় লাগল। হেমাঙ্গিনীর গহনা, বেলাদির গহনা, তারপর আসবাবপত্র বিক্রি হতে লাগল। মুখুজ্জে মশাই রোজ সকালেই একবার করে বাড়িতে আসেন, দুপুরের খাওয়াটা এখানেই সারেন, কিন্তু সংসারে 1 পয়সাও দেন না। বেলাদিও এতদিনে কিছুটা শেয়ানা হয়েছেন। তিনি অল্প ভার বহুমূল্য 2-1খানা অলংকার গায়েব করে ফেললেন। মুখুজ্জে মশাই অবশ্য খোঁজ রাখেন ঠিকই, এর মধ্যে খোঁজও করেন, কই তোমার সে হীরের নাকছাবিটা দেখছি না তো, কানের সে পান্নার টপ দুটো গেল কোথায়, ইত্যাদি। কতগুলোর কথা বেলাদিস্ত্রে ফুরিয়ে দিয়েছেন সোজাসুজি। কোথায় গেল তা আমি কি জানি, কখন নিয়ে গিয়ে কাকে দিয়েছ, কবে কোনটা বেচেছ, আমি কি তারও হিসেব রাখব? 2-1টা জিনিস বলে কয়ে নিয়েছেন, ও আমার মার হাতের হীরের আংটি, ও আমি দেব না মরে গেলেও। কিংবা মুক্তোর কণ্ঠিটা দিদিমার স্মৃতি, ওটাতে আর হাত বাড়াতে দেব না।
আর সে বাড়িতে নেইও, বহুদিন আগেই সরিয়ে রেখে এসেছি। গালাগালি করেন মুখুজ্জি মশাই, দাপাদাপি করেন। তবে সেসব গা সওয়া হয়ে গেছে বেলাদির। তিনি চুপ করে থাকেন। এইভাবেই চলেছে বছরের পর বছর। কিশোরে বেলাদি যুবতী হয়েছিলেন একদা, ক্রমশ প্রৌঢ়া হয়ে এলেন। তবু ইতিহাসের গতি পাল্টাল না। সংসারের খরচ চেয়ে পান না। অগত্যা বেলাদিকেও জিনিসপত্র বেচতে হয়। আগে তা থেকেও খানিকটা খাবলা মেরে নিয়ে চলে যেতেন মুখুজ্জে মশাই। পরে বুদ্ধিটা মাথায় গেল। যতদিন এবং যতটা পারতেন ধার করে চালাতেন, মুদির দোকানে, গয়লার কাছে, সবজিওয়ালার কাছে। যখন তারা চোখ রাঙাতে শুরু করত, তখনই যা হয় কিছু বেচে, তা খাট আলমারি হোক আর বাসনকোসনি হোক, তৎক্ষণাৎ তাদের ভাগ করে দিতেন। ফলে আরও বেশ কিছুদিন ধার মিলত, উপবাস করে থাকতে হতো না। যখন বিক্রি করার মতো আর কিছুই রইল না, তখন বাড়িতে হাত পড়ল। হুসেনগঞ্জের ভাড়াটে বাড়ি কবে বিক্রি হয়ে গেছে তার টেরও পাননি বেলাদি। তবে উদয়গঞ্জের বসত বাড়ি যে বাধা পড়েছে সেটা জানতেন। বার দুই বাধা দেবার পর বিক্রি করতে হলো। কোথায় যাবেন বেলাদি? সে প্রশ্ন করতে নির্বিকার মুখুজ্জেমশাই উত্তর দিলেন, চুলোয়। অবশ্য ওকে জিজ্ঞাসা করে যে কিছু হবে না তা বেলাদিও বুঝেছিলেন। তার বাবার কাছ থেকে পাওয়া যে বাড়ি, সেটা তার নামেই ছিল। সেটা বিক্রি করাকে বাধা দেওয়ার জন্য যথেষ্ট চাপ দিয়েছিলেন তার মালিক। কিন্তু বেলাদি এই একটা বিষয়ে অনমনীয় ছিলেন। সেজন্য কম ফৈজত সহ্য করতে হয়নি তাকে। তবু তিনি একটি সই দিতে রাজি হননি। তিনি স্থির বুঝেছিলেন যে এটুকু গেলে সত্যি সত্যিই চারবাগের রাস্তায় স্টেশনে যাবার পথে আঁচল পেতে ভিক্ষা করতে হবে, অথবা ভিখিরির মতো দাদার সংসারে গিয়ে দাঁড়াতে হবে। এই টানা হ্যাচড়াতে মুখুজ্জে মশাইয়ের কিলচরও খেতে হয়েছে দু একদিন। তবু সে বাড়ি হস্তান্তর করেননি তার কারণ একেবারে নিরাশ্রয় হয়ে পড়েছিলেন বেলাদি। বাবা মারা গেছেন অনেক দিন, হঠাৎ মারা গেলেন। উইল করে মেয়েকে কিছু লিখে দিয়ে যাবার অবসর পাননি। কিন্তু তার আগে বেলাদির সামনেই বারবার তার ভাইদের বলেছেন, তোদের জন্য তো ঢের রেখে গেলুম, তা থেকে একসঙ্গে থোক কিছু দিলে ওই রাক্ষসটা কেড়ে নেবে। খুকিটাকে তোরা মাসে মাসে কিছু করে দিস, 40-50 যা তোদের বিবেচনায় হয়। কিন্তু ভাইরা এখন পৃথক। এ ওকে দেখায়, ও একে। কেউ হয়তো 3-4 মাস অন্তর 10-15 টাকা পাঠায়, কেউ হয়তো বছর গেলে একেবারে পুজোর সময় 30টা টাকা মনি অর্ডার করে। বেলাদিও মুখ ফুটে কারো কাছে কিছু চাননি কোনোদিন, কারণ নিজের কানেই শুনেছেন ভাজেরা বলাবলি করছে। ঠাকুর কি ওকে ছেলেদের চেয়ে কিছু কম দিয়েছিলেন? কম করেও 60-70 হাজার টাকা খরচ করে বিয়ে দিয়েছিলেন। তার তুলনায় এরা আর এমন বেশি কি পেয়েছেন? ওর বরাত, তাই সব থাকতেও ভিখিরি। এ হলো গিয়ে ভগবানের মার। ওর দুঃখ কি ভাইরা ঘোচাতে পারে? বেলাদি জানেন, এক একটি ভাই খুব কম করেও পুরো 2 লাখ করে টাকা পেয়েছেন, নগদে, বাড়িতে, জমিতে, মূল্যবান শেয়ারে। সুতরাং এই বাড়িটি এখন ভরসা। আগে 2 ঘর ভাড়াটে ছিল, একজনদের তুলে দিয়ে একতলাটা খালি করিয়ে নিয়ে সেইখানে চলে এলেন বেলাদি। উপরতলার ভাড়া ছিল নামমাত্র। যুদ্ধের আগের ভাড়াটে তারা, মাত্র 20 টাকা ভাড়া দিত। বলে কয়ে প্রায় হাতে পায়ে ধরে সেটা 30 টাকা করিয়ে নিয়েছেন। বেলাদি ভাবলেন, মন্দের ভালো, এবার স্বামীর সঙ্গে তো সম্পর্ক ঘুচল, যা পাবেন একবেলা নুন ভাত খেয়েও শান্তিতে পড়ে থাকবেন। কিন্তু ইংরেজিতে যাকে বলে মালিককে বাদ দিয়ে শুয়োর গোনা, তারও হিসেবটা সেই রকম দাঁড়ালো। নিত্যকার মতোই অতি প্রশান্ত মুখুজ্জে মশাই দেখা দিতে লাগলেন এবং দুপুরবেলা স্নান করে ভাত চাইতেও কুণ্ঠিত বোধ করলেন না। এ ভাত কোথা থেকে আসবে সে প্রশ্ন করে কোনো লাভ নেই। এক উপায় না দেওয়া। কিন্তু কোন হিন্দুর মেয়ে স্বামীকে অভুক্ত রেখে মুখে অন্ন তুলতে পারে? সুতরাং এই খরচটা স্থায়ী হয়ে রইল।
শুধু তাই নয়, এবার মুখুজ্জেমশাই আরও একটি চাল চাললেন। বেলাদিকে রক্ষণাবেক্ষণ ও বাজার হাট করানোর অজুহাতে তার অসংখ্য পুত্র সন্তানের একটিকে এনে এখানে তুলে দিলেন। বললেন, চাকরের মতো থাকবে, খাটবে, খুঁটবে, খাবে। ফেলা ভাত দুটো দিও, তাতেই হবে। তোমারও তো লোক দরকার একটা। বোধহয় তার তখনও ধারণা ছিল বেলাদির হাতে সব গিয়েও বেশ কিছু আছে, নগদে ও গহনা গাটিতে। সেগুলো এমনি তো বার করা যাবে না, নিজে খেয়েও একটা ছেলেকে খাইয়ে যা উসুল হয়। স্বামীর মুখের উপর প্রতিবাদ করতে পারলেন না তিনি, ছেলেটাকেও ঘাট ধরে বার করে দিতে পারলেন না। ফলে এবার বেলাদিকে কাজকর্মের চেষ্টা দেখতে হলো। কাজ আর জানেন কি, বোনা, সেলাই, ক্যারম বোর্ডের জাল বোনা, এসবই ভরসা। তাতে মেহনত যত হতো, আয় তত হতো না। কিন্তু উপায় কি? তবে এবার এতকাল পরে বাধ্য হয়ে মুখুজ্জে মশাই কিছু কিছু রোজগার শুরু করলেন। যেটুকু ডাক্তারের পড়া ছিল তার উপর নির্ভর করে সামান্য কিছু সস্তা দামের ওষুধ এনে বেলাদিরে বাইরের ঘরে ডাক্তার সেজে বসলেন। ওখানে গিয়ে রোগী দেখালে 5 আনা প্রণামী আর ওষুধের দাম, আর বাড়িতে নিয়ে গেলে 8 আনা ফি এবং রিক্সা ভাড়া। এতে কতটা কি হতো তা ঈশ্বর জানেন। তবে মধ্যে মেশেলে কোনো সবজিওয়ালা এলে কিছু আনাজ কিনে দিতেন, 1-8 দিন দইপাত হাতে দমকা কিছু এলে মাছও কিনতেন। এইভাবে চলছিল ওদের। আমি গত বছর এসে যা দেখে গেছি তাতেও ওই ব্যবস্থায় অব্যাহত ছিল। আমাদের বাসা থেকে খান 3 বাড়ি পরেই বেলাদির বাড়ি। যাতায়াতে অনেকবার দেখেছি মুখুজ্জে মশাই কড়া মেজাজে মুলকি দেহাতি রোগীদের ধমকাচ্ছেন। তারপর একেবারে এখানে এই আসা আমার, এবং এই সংবাদ। মুখুজ্জে মশাইয়ের জন্য বেলাদির এত উদ্বেগের কারণটা তাই ঠিক আমার বোধগম্য হল না। প্রশ্ন করলুম, উনি কি এখানেই, মানে এ বাড়িতে অসুস্থ হয়ে আছেন? পোড়া কপাল, সে তো তাহলে তবু দেখতে পেতুম, বুঝতে পারতুম কতটা কি হয়েছে। এ তো যা কিছু ওই লক্ষ্মীর মুখে শোনা। ও তো ওই 1 ফোঁটা বাচ্চা, তার উপর না হিন্দুস্থানি না বাঙালি, কোনো কথায় পরিষ্কার কইতে পারে না। কি বলতে কি বলে কিছুই বুঝি না। তা সে যাকগে, আপনার কি? আমি বলি, বুঝি আপনার বাড়িতে পড়ে আছেন? নিজের গরজে এত ব্যস্ত হয়ে উঠেছেন। দূরের ময়লা ফেলবি তো ফেল, নইলে গন্ধে মর। যাদের লোক তাদের কাছে আছে তারা বুঝবে, আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? বেশ জোর দিয়েই বলি কথাগুলো। বেলাদে কেমন যেন ম্লান হয়ে যান, কাচুমাচু মুখ করে বলেন, না না তা নয়, তবে কি জানো, আমার একটা কর্তব্য আছে তো। আপনারও আর কিসের কর্তব্য? তিনি তার কর্তব্য কোনোদিন করলেন না, যত কর্তব্য আপনারই। যাদের নিয়ে জীবন কাটাচ্ছেন, যাদের পেছনে 2-3 লাখ টাকার বিষয় উড়িয়ে দিলেন, তারা বুঝুক। ওকেও একটু বুঝতে দিন, কত ধানে কত চাল। আমি রাগারাগি করি। বেলাদে যেন আরও কেমন অপ্রতিভ হয়ে পড়েন, মাথা হেট করে বলেন, হ্যাঁ তারাই বুঝবে বটে। যেখানে পড়ে আছেন সে তো এদেশি মেয়ে, আমাদের ওখানে ঝিয়ের কাজ করতে এসেছিল। তখনও তার মরদ ছিল, সে হঠাৎ মারা যেতেই উনি, তাদের জ্ঞান বুদ্ধি বা কি আর সামর্থ্যই বা কি। এখন তো শুনছি আবার তাকে খাটতেই বেরোতে হয়েছে। বড় দুটো ছেলেকেও কোন দোকানে নাকি কাজে লাগিয়েছে, 5-4 মাস খাটার কাজ, ওজন করা, মাল খদ্দেরদের হাতে হাতে এগিয়ে দেওয়া, এই ধরনের কাজ। মাইনে বেশি নয়, কোনো মতে জীবন ধারণটা চলে বোধ হয়। সত্যি মিথ্যা জানি না, লক্ষ্মী যা বলে। সে মেয়েটা নাকি এখন দুবেলা ওকে আপদ বালায় আর দূরছাই করছে, গালাগাল দিচ্ছে। আর সত্যিই তো, তাকে খেটে খেতে হবে। রোগী দেখবে, না রান্নাবান্না করবে, না বাইরে কাজে যাবে। তাছাড়া ওই সাংঘাতিক রোগের নাম শুনলে কেউ আর কাজ করতে দেবে বাড়িতে? বুঝলুম বেলাদি আমার মূল প্রশ্নটা এড়িয়ে যেতে চাইছেন। মিছিমিছি তার পুনরুক্তি করেও লাভ নেই। কোথায় কি একটা অদৃশ্য সূক্ষ্ম বন্ধন আছে এখনো, সেই বাঁধনে টান পড়েছে।
তাই এমন দিশেহারা হয়ে ছুটে এসেছেন। আরও বুঝলুম, মানুষের মনে সমস্ত হিসাব নিকাশ, দেনা পাওনা, বিচার বুদ্ধির উপরও কিছু একটা আছে। আমাদের প্রচলিত অভিধান খুঁজে যার সংজ্ঞা মেলে না, আমাদের অভিজ্ঞতা বা ধারণা দিয়ে যা মাপ করা যায় না। অগত্যা উঠে পড়তে হলো। দাদাকে বলে 2-1টা সুপারি সংগ্রহ করে 2-3 দিন ঘুরে একটা হাসপাতালও ঠিক করে ফেললুম। বেলাদি বেডের উপরে জোর দিয়েছিলেন, রোজ রোজ রুগী নিয়ে গিয়ে দেখানো তার পক্ষে সম্ভব নয়। আর বাড়িতে রাখলে সেবা শুশ্রূষার প্রশ্ন আছে, সেই বা করে কে? হাসপাতালে বেড ঠিক করে এসে প্রশ্ন করলুম, তারপর তার সে আড্ডা থেকে রুগী উদ্ধার করবে কে? আমার দ্বারা ওসব হবে না। মুহূর্ত কয়েকের জন্য যেন বিবর্ণ হয়ে গেলেন বেলাদি। সুন্দর শুভ্র ললাটে তার দেখতে দেখতে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। তবু বেশিক্ষণ ইতস্তত করলেন না। ওই সামান্য একটু সময়ের মধ্যে যেন সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে দিয়ে মন স্থির করে ফেললেন। শান্তকণ্ঠে বললেন, আমিই নিয়ে যাব। কখন নিয়ে যেতে হবে বলো? তুমি তুমি হাসপাতালের গেটে থাকবে তো? আপনি আপনি যাবেন সেখানে? আপনি রোগীকে নিয়ে যাবেন সেই বাড়ি থেকে? বিহবল কণ্ঠে প্রশ্ন করি। কিছুতে যেন বিশ্বাস হয় না কথাটা। আর কে যাবে বলো? আর কে আছে? উনি খুব সহজে উত্তর দেন। আমিও একটু চুপ করে থেকে ভেবে নেই। কোথায় যেন একটা পৌরুষে বাঁধে, অথবা বেলাদির অবস্থাটা চিন্তা করেই মন স্থির করে ফেলি। চলুন, আমিও যাচ্ছি আপনার সঙ্গে। জামাটা গায়ে গলিয়ে বেরিয়ে পড়ি ওর পিছু পিছু। ছিতোয়াপুর অঞ্চলে, যেটাকে আগে শুয়োরপট্টি বলা হতো, সেইখানে খুঁজে খুঁজে একটা অন্ধকার গলিতে একখানা খাপড়ার ঘরের সামনে এসে দাঁড়ালেন বেলাদি। রিকশার আওয়াজ পেয়ে কতগুলো অর্ধনগ্ন নগ্ন ছেলে মেয়ে এবং তাদের পেছন পেছন যৎপরণাস্তি মলিন বস্ত্র পরিহিতা একটা হিন্দুস্থানি মেয়ে ছেলে বেরিয়ে এলো। ভেতর থেকে অতি ক্ষীণকণ্ঠে একটা প্রশ্নও শোনা গেল, কন আয়া রে? যে মেয়ে ছেলেটি এসে দাঁড়িয়েছিল, বেলাদির চেয়ে হয়তো কিছু ছোটই হবে বয়সে, তার চাউনি দেখে মনে হলো সে একেবারে পাথরে পরিণত হয়ে গেছে। তার চোখকে যেন বিশ্বাস করতে পারছে না সে। অনেকক্ষণ পরে অতি কষ্টে উচ্চারণ করল, বহুজি। বেলাদি ওর দিকে চাইলেনও না ভালো করে। আশ্চর্য কৌশলে ওকে না ছুঁয়েই পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেলেন। পিছু পিছু আমরাও ঢুকলাম। মাটির ঘরে একখানা ঝুলে পড়া চারপাইতে একটা অত্যন্ত মলিন শয্যায় পড়ে আছেন মুখুজ্জে মশাই। বিস্ময়ে তার কোটরগত চক্ষু যেন ঠেলে বেরিয়ে আসছে। স্বয়ং ভগবান সশরীরে তার সামনে এসে দাঁড়ালেও এতটা বিস্মিত হতেন না তিনি বোধহয়। রোগশয্যার পাশে শাস্ত্রমতে বিবাহিতা ধর্মপত্নীকে দেখে যতটা হলেন। তুমি এখানে? তোমার জন্য হাসপাতালে একটা বেডের ব্যবস্থা করেছি নীরু। তোমাকে সেখানে ভর্তি করে দেব বলে নিতে এসেছি। নিতে এসেছো তুমি? হাসপাতালে বেড পাওয়া গেছে? কদিন আগেই তো ঘুরে এলুম, কেউ তো ঘাড় পাতল না। যত সব হয়েছে ঘুষখোরের দল। কিছুটা চেঁচিয়ে, কিছুটা অর্ধ স্বগতোক্তির মতো বলেন মুখুজ্জে মশাই। তারপর হঠাৎ যেন ক্রুদ্ধ হয়ে ওঠেন। হাসপাতালে দিয়েই বা কি হবে? সেখানেও তো ওষুধ ইঞ্জেকশন সব কিনে দিতে হবে শুনেছি। সে দেবে কে? মিছিমিছি হাসপাতালে টেনে নিয়ে গিয়ে লাভ কি? তুমি জোগাবে সেসব? কেনই বা দেবে? ও কটা টাকা থাকলে তোমার আখেরে কাজ দেবে। বিধবার পুঁজি। তবু শান্তভাবে উত্তর দেন বেলাদি, সেসব ভেবে দেখেছি বই কি। এ হাসপাতালে ইঞ্জেকশন ওষুধ সব দেবে। 2-1টা ফুড আর টনিক কিছু কিছু দিতে হবে। সে হয়ে যাবে একরকম করে। নাও, উঠে পড়ো। অগত্যা উঠেই পড়তে হলো মুখুজ্জে মশাইকে। যেন কিছুটা ভয়ে ভয়ে উঠলেন।
এর আগে তার স্ত্রীকে এতটা সমীহ করতে আর কখনো দেখিনি। বোধহয় বেলাদেও দেখেননি। মুখুজ্জেমশাইও আজ স্ত্রীকে এক নতুন রূপে দেখলেন। ওর এই ব্যক্তিত্ব মুখুজ্জেমশাইয়ের কাছে সম্পূর্ণ অপরিচিত। এরপর ৩-৪ মাস ধরে যে কাণ্ডটা করলেন বেলাদি, তার তুলনা নেই। অন্তত আমি তো আর এমনটি দেখিনি। অতি বড় স্বামী সোহাগিনীও বোধ করি স্বামীর জন্য এতটা করে না। প্রত্যহ দুবেলা হাসপাতালে যাওয়া, বাড়ি থেকে দুবেলার খাবার, ভাত, লুচি, মাছ, মাংস তৈরি করে নিয়ে গিয়ে সময় মতো পৌঁছে দেওয়া, খুঁজে খুঁজে বড় ডাক্তারের বাড়ি গিয়ে তার হাতে পায়ে ধরে সপ্তাহে সপ্তাহে পরীক্ষা করানো, টিন টিন ফুড আর বোতল বোতল টনিক কিনে দেওয়া, হাসপাতালে যা নেই এমন ঔষধও খুঁজে পেতে জোগাড় করা। পয়সা খরচ তো বটেই, এ বয়সে পরিশ্রমও যা করলেন তা না দেখলে বিশ্বাস হয় না। একটা মানুষ যেন ৭ জন হয়ে খাটতে লাগলেন। ইতিমধ্যে সর্বশান্ত হতেও কিছু আর বাকি ছিল না। তার সর্বশেষ গোপন সঞ্চয়, তার মার হাতে হীরের আংটি, যা স্বামীর দস্যুতা থেকে বাঁচাবার জন্য পরের বাড়িতে রেখে দিয়েছিলেন এতকাল। হাতে তো দেনইনি ভালো করে, কোনোদিন চোখেও দেখেননি বোধহয়। তাও বিক্রি হয়ে গেছে। আমার দাদাই তার এক অফিসার মারফত বোম্বেতে পাঠিয়ে বিক্রি করিয়ে দিয়েছেন। এছাড়া তো সোনার যা ছিল সব ঝেড়ে মুছে বিক্রি করেছেন। কানের ফুলকি, হাতের আংটি বলতে একটা নেই। একগাছা করে ব্রোঞ্জের চুড়ি ছিল, সেসব অবধি তাও বিক্রি করতে হয়েছে। এখন শুধু শাঁখা ভরসা। যদি কোনোদিন তার একগাছা বাড়ন্ত হয়, কাচের চুড়ি কিনে পড়তে হবে। অর্থাৎ এবার বাড়ি বিক্রি করা বা মাথা দেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। সেই প্রস্তাবই করলেন বেলাতি। কিন্তু আমরা একেবারে রুখে দাঁড়ালুম। দাদা তো স্পষ্টই বললেন, আমরা ভাঙচি দেব আপনি বিক্রি করার চেষ্টা করলে। এ পাড়ায় কজন বাঙালি অধিবাসী ছাড়া এমন কোনো বান্ধবন নেই যে দাঁড়িয়ে থেকে এসব করাবে। বেলাদি কান্নাকাটি করতে লাগলেন। আমি বললুম, কিন্তু বেলাদি, এও তো একদিন শেষ হবে। তখন তখন তো পথে বসে ভিক্ষা করতে হবে। সে যদি আমার অদৃষ্টে থাকে তো সে কি আর তোমরা আটকাতে পারবে ভাই? তাহলে সেটাই এখন শুরু করুন, বাড়িটা আপাতত থাক। সেইটাই করলেন বেলাদি। ঠিক পথে বসে নয়, লাজ লজ্জার মাথা খেয়ে ভাইদেরই চিঠি দিলেন। দিলেন নিজের মিথ্যা অসুখের সংবাদ দিয়ে। নইলে তারা কিছুই দেবে না, বুঝতেও পারবে না ওর এই উদ্বেগ। স্বামীর অসুখের খবর দিয়ে সাহায্য প্রার্থনা করলেন ওর এক খুড়তুতো দেওরের কাছে। ভদ্রলোক কোনাওতে ওকালতি করেন। ইনি নাকি, বেলাদি বলেন, ওর শ্বশুরবাড়ির মরুভূমিতে একমাত্র ওয়েসিদ ছিলেন। এখনো পর্যন্ত ইনি যা কিছু খোঁজখবর নেন। এ ভিক্ষার ফলও ফলল। 3 ভাই মিলে প্রায় 400 টাকার মতো, আর ওই উকিল ভদ্রলোক একাই 200 টাকা পাঠালেন। এবং এই টাকাটা থাকতে থাকতেই হাসপাতাল থেকে ছাড় হয়ে গেল। আপাতত সেরে উঠেছেন মুখুজ্জে মশাই। ওরা কতগুলো বড়ি দিয়ে দেবেন, সেটি সপ্তাহে সপ্তাহে এনে খাওয়াতে হবে। আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। এখন বাড়ি ফিরে একটু বিশ্রাম নিলে এবং একটু ভালো খাওয়া দাওয়া করলেই মাস 3 মধ্যে কর্মক্ষম হয়ে উঠবেন। ছাড়বার হুকুমটা বেরোবার পরে বেলাদি কেমন যেন গম্ভীর আর উন্মনা হয়ে গেলেন। সুগভীর ক্লান্তি, আর সেই ক্লান্তিজনিত অবসাদও তার কারণ হতে পারে। মানুষ কোনো গভীর উদ্বেগে যখন ছুটোছুটি করে তখন নিজের দিকে তাকায় না, তাকাবার দরকারও হয় না বিশেষ। কিন্তু শরীরের ক্ষতি যা হবার তা ঠিক হতে থাকে। উদ্বেগের কারণটা দূর হলে কিংবা কমে এলেই চড়া সরে বাঁধা স্নায়ুর তার হঠাৎ ছিঁড়ে বা এলিয়ে যায়। যন্ত্রটা একেবারে বিকল হয়ে পড়ে। আমি নিজে অবশ্য লখনৌতে ছিলুম না তখন। মুখুজ্জেমশাই যেদিন ছাড়া পান, আমার বৌদি গিয়েছিলেন বেলাদির সঙ্গে। সেদিনের ঘটনা তার মুখেই শোনা। বেলাদির সেদিন এত শরীর খারাপ যে তাকে ধরে ধরে গাড়িতে তুলতে নামাতে হয়েছিল। একটা টাঙা নিয়ে গিয়েছিলেন ওরা। মুখুজ্জেমশাই তার সামান্য কাপড় জামা ও বাড়তি ওষুধপত্র একটা থলিতে ভরে নিয়ে যখন এসে গাড়িতে উঠলেন,
তখন তাকে রীতিমতো সুস্থই দেখাচ্ছে, মোটাও হয়েছেন বেশ। বেলাতে দেখেই বরং যেন যাওয়া যাচ্ছে না, তাকে অসুস্থ শুধু নয়, রীতিমতো রুগ্ন দেখাচ্ছে। তা নিয়ে মুখুজ্জে মশাই অবশ্য যথেষ্ট উৎকণ্ঠা প্রকাশ করলেন। সাধারণভাবে বিশেষ কোনো ব্যক্তিকে সম্বোধন না করে কতকটা স্বগতোক্তির মতোই বারবার বলতে লাগলেন, এবার ওর দেহটার দিকে নজর দিতে হবে, তাকে ভালো করে তুলে নিজে পড়বে তা তিনি হতে দেবেন না, ইত্যাদি। তিনি একাই কথা বলে যাচ্ছিলেন। বেলাদি পেছনের লোহাটা ধরে চুপ করে চোখ বুজে বসেছিলেন, একটা কথা বলেননি। মুখুজ্জে মশাইও তার আন্তরিক সদিচ্ছার ঝোঁকে এতক্ষণ লক্ষ্য করেননি গাড়িটা কোন দিকে যাচ্ছে। একেবারে ছিত অপুরের দিকে ঘুরতে তার খেয়াল হলো, এ কি, এ কোন দিকে যাচ্ছে, বাড়ি যাবে না? এই টাঙাওয়ালা, रोको रोको, इधर घूमने तुमको कौन बोला? इस तरफ नहीं, টাঙা ঘুমাই লাও। ঠিকই যাচ্ছে ও। এতক্ষণে কথা বলেন বেলাদি। ক্লান্ত কণ্ঠে উত্তর দেন, আমি বলেছি এখানে আসতে, আর কোথায় যেতে চাও বলো? তার মানে বাড়ি যাবে না? বাড়ি মানে আমার বাড়ি? না, সেখানে বাইরের ঘরটাও ভাড়া দিতে হয়েছে, যেটা তুমি বসতে, সবই ভাড়া বসেছে। আমি আর ওই বাচ্চাটা কোনো মতে ভেতরে ছোট ঘরটায় থাকি, সেখানে তোমার থাকার সুবিধা হবে না, তুমি এখানেই নেমে যাও। তোমাকে আর আমি বইতে পারবও না, আমার আর কিছুই নেই। ওই ভাড়া থেকেই ট্যাক্স খাজনা দিয়ে কোনো মতে জীবন ধারণ করতে হবে, বোধহয় একবেলার বেশি জুটবে না। সেই 1.5 মাস 2 মাস চালিয়েছি ভিক্ষে করেই বলতে গেলে, সেই ভিক্ষের দরুনই এই গোটা 25 টাকা অবশিষ্ট আছে, এটাও রেখে দাও। 2 বোতল ফুড কেনাই আছে, পারো তো আরও 2-1 বোতল কিনে রেখো। আর আমার কোনো সাধ্য নেই, এই বুঝে নিজে একটু সাবধানে থেকো। সুগভীর শ্রান্তিতে শেষের দিকের কথাগুলো যেন জড়িয়ে গেল বেলাদের গলায়। মুখুজ্জে মশাই ব্যস্ত হয়ে কি যেন বলতে গেলেন। ও ছোড়াটাকে দূর করে দিলে তো হয়, সেই জায়গাতেই তো আমি। তোমাকেও তো দেখা দরকার একটু, এই শরীর তোমার। এই ধরনেরই কী সব কথা বউদের মনে নেই ভালো, কিন্তু ততক্ষণে সেই বস্তিতে গাড়ি এসে লেগেছে। সেদিনের মতো আজও ভিড় করে এসে দাঁড়িয়েছে উলঙ্গ অর্ধ উলঙ্গ শিশু বালিকার দল। পেছনে পেছনে অবগুণ্ঠনবতী সেই মেয়ে ছেলেটিও। আর কিছু বলতে পারলেন না মুখুজ্জে মশাই। ঘটনাটার অপ্রত্যাশিততায় বিহ্বল হয়ে পড়েছিলেন কতকটা, সময়ও পেলেন না বিশেষ। অভিভূতের মতোই নেমে পড়লেন। এতদিন কিভাবে রেখেছিলেন কে জানে, কিন্তু এখান থেকে যাওয়ার দিনও যেমন কথা কইতে পারেননি, আজ ফিরে আসবার দিনও পারলেন না। নিঃশব্দে গাড়ি থেকে নেমে সে অন্ধকার অপরিচ্ছন্ন ঘরে গিয়ে ঢুকতে হলো তাকে। এবার গাড়ির মুখ ফিরল। বেলাদি মুখের উপর বোধহয় পড়ন্ত রোদটা থেকে আত্মরক্ষা করবার জন্যই আঁচলটা টেনে দিয়ে কেমন নেতিয়ে পড়েছিলেন। তবু তার মধ্যেই ক্ষীণকণ্ঠে বললেন একবার, টাঙ্গাটা ছেড়ে দিয়ে একটা রিক্সা নিলে হতো না সুজয়া? বৌদি ধমক দিয়ে নিরস্ত করলেন, আপনি চুপ করুন তো, মোট হয়তো 3-4 আনার সুসার হবে, তার জন্য এত কাণ্ড না করলেও চলবে। নিজের বেলাতে যত কৃচ্ছ সাধন আপনার। আর কিছু বলেননি বেলাদি, বলার শক্তিও ছিল না বোধ হয়। চোখ মেলে বসে থাকবারই যেন শক্তি ছিল না আর। গাড়ি যে তার বাড়ি ছাড়িয়ে গিয়ে আমাদের বাসাতে থামল তাও লক্ষ্য করলেন না। বৌদি নিজেই ভাড়া চুকিয়ে দিয়ে ওকে হাত ধরে নামিয়ে আমাদের ঘরে বসালেন। তারপর ছুটে গিয়ে 1 গ্লাস শরবত তৈরি করে এনে বললেন, এটা খেয়ে ফেলুন তো, একটু সুস্থ হন, তারপর চাটা খেয়ে বাড়ি ফিরবেন। বেলাদে ঘাড় নাড়লেন, খুব ম্লান ঈষৎ একটু অপ্রতিভের হাসি হেসে যেন কতকটা অনুনয়ের ভঙ্গিতেই বললেন, আজ আর ওটা চলবে না ভাই, লক্ষ্মীটি, তুমি ওটা খেয়ে নাও বরং। আজ শুক্রবার, শঙ্কটা করে আছি তো,
এমনিই কমাস করছি। মানসিক ছিল যে হাসপাতাল থেকে ভালোই ভালোই ফিরলে তারপরে যে বার পড়বে সেদিন এক চিমটি পথের ধুলো খেয়ে মহাসংকট বার করব। তা আজই যখন শুক্রবার পড়ে গেল, মায়েরই যোগাযোগ মনে হলো, তাই আজই সেটা সেরে নেব মনে করেছি। এমনি একটু বসি তোমার পাখার তলায়, সন্ধ্যের মুখে বাড়ি গিয়ে ওই একটু ধুলো মুখে দিয়ে এক ঢোক জল খেয়ে পালুনিটা সেরে নেব। এরপর স্বভাবতই কিছুক্ষণ বাক্যস্ফূর্তি হয়নি বৌদির, শুধু অবাক হয়ে চেয়েছিলেন বেলাদির মুখের দিকে। তারপর যখন কথা বলতে পেরেছিলেন বলেছিলেন, ধন্যী দিদি, ধন্যী। এ যুগে জন্মানো কিন্তু উচিত হয়নি আপনার। আপনি সেই ত্রেতা যুগের মানুষ, সেই যুগেই ভালো মানাতো আপনাকে। কি করে যে ছিটকে চলে এলেন এই 14 পাওয়া কলিতে, আশ্চর্য। এই বরের জন্য এত সৃষ্টি করতে ইচ্ছেও তো যায় আপনার। আবারও হেসেছিলেন বেলাদি, করুণ সলজ্জ হাসি। বলেছিলেন, কার জন্য কি করেছি ভাই তা আমিও জানি না, শুধু এই জানি যে না করে থাকতে পারিনি। এটাও বোধহয় মেয়ে জন্মের একটা স্বাদ সুজয়া, এই কারোর জন্য প্রাণপাত করা, আত্মত্যাগ করা। হয়তো সেই স্বাদই মিটিয়েছি নিজের গরজেই। বলতে বলতেই হু হু করে কেঁদে উঠেছিলেন বেলাদি। সর্বহারার বুক ফাটা আকুল কান্না। জীবনের সর্বশেষ অবলম্বনটিও ভগবান কেড়ে নিলে মানুষ যেমন করে কাঁদে তেমনি। বৌদি বাধা দেননি সে কান্নায়, প্রবোধ দেবারও চেষ্টা করেননি। চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এসেছিলেন শুধু। এটুকু বুঝেছিলেন যে এখন এই কান্নাটাই ওর সবচেয়ে বড় সান্ত্বনা, অবশিষ্ট জীবনের সর্বপ্রধান অবলম্বন। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প অদৃশ্য। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখবেন ও একটি লাইক করে রাখবেন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।